তাই গাড়ি করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে ওরা। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই অয়ন আলতো করে মায়ের মাথাটা নিজের কাঁধে তুলে নেয়। মায়াও শান্ত হয়ে চোখ বুজে। হ্যালো স্যার। কি খবর সিদ্দিকার? স্যার আমি বাস স্ট্যান্ড খাড়াই আছি, এমনও ওরা আইসা পোষায় নাই। তুমি ভালোভাবে খোঁজ নিয়েছো তো? একদম ঠিক খোঁজ লাগাইছি, আপনি টেনশন করেন না। আপনি ওইদিকে প্লেন দিয়ে পৌঁছাইয়া যান, আমি একবারে ফলো কইরা যাইতাছি। আচ্ছা, টাইম টু টাইম সব ইনফরমেশন আমার চাই কিন্তু। আচ্ছা স্যার, রাখতাছি। ফোন কেটে গেল। অয়ন, আমাকে অপমান করার ফল এবার ভুগবি তুই। মায়া, আমার এতদিনকার স্বপ্ন সত্যি হইতে যাইতেছে, তুই আমার বউ হবি ভাইবেই আমার যে কি খুশি লাগতেছে। ওই আবির চৌধুরীর মাইরা তরে আজই আমার কইরা নিমু। বাস স্ট্যান্ড পৌঁছে অয়নের ডাকে মাথা তুলে মায়া। ঘুম ঘুম পাচ্ছে, তাই চোখে মুখে পানি ছিটিয়ে বাসে ওঠে ওরা। প্রথম দিক থেকে 4 নম্বর সিট ওদের। নিজেদের সিটে বসে পড়লো মায়া, অয়ন। তারপর অয়ন নেমে গিয়ে মায়ার জন্য অনেক আচার আর কিছু চিপস জুস নিয়ে আসে। মায়া, এই নাও। এত খাবার কখন খাবো? যেতে যেতেই। আমি কি রাক্ষস? আমার বউ। অয়নের কথায় হেসে দেয় মায়া। মায়া, তুমি জানালার পাশেই বসো। না থাক, আমি এখানেই ঠিক আছি। বাসে কি তোমার খারাপ লাগে? না, তেমন একটা না। বমি হয়? কখনো হয়নি, তাই আজ হবে কিনা বলতে পারছি না। আর এত খাবার খেতে খেতে বমি করার সময় পাবো বলে মনে হচ্ছে না। মায়ার কথায় হেসে ফেলে অয়ন। যে যার সিটে বসে পড়তেই প্রায় 20 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেয়। অয়ন আগে কখনো বাসে চলাফেরা করেনি। শেষ কলেজে পড়ার সময় একবার ট্যুরে গিয়েছিল, তাই প্রথমে খারাপ লাগলেও এখন ভালোই লাগছে। ফুরফুর করে বাতাস আসছে, শরীরের ভিতর বাতাস যেন ফুরে ঢুকে যাচ্ছে। কয়েক মিনিটেই শীতল হয়ে গেছে অয়নের শরীর। বেশ ভালোই লাগছে অয়নের। মায়া একবার এই জানালা দিয়ে আরেকবার পাশের জানালা দিয়ে বাইরে দেখছে। বেশ সময় পর মায়ার মনে হচ্ছে কেউ তাকে তীক্ষ্ণ নজরে দেখছে। মায়া সামনের দিকে তাকিয়ে দেখলো, না তো, কেউ দেখছে না। পাশের বয়স্ক লোকটা তো ঘুমিয়ে পড়েছে। মায়া পেছনের দিকে ফিরতেই মনে হলো কেউ চোখ সরিয়ে নিল। মায়ার বেশ খানিকক্ষণ সময় ধরে মনে হচ্ছে কেউ তাকে দেখছে, কেউ তাকে দেখছে। অয়ন ব্যাপারটা বুঝতে পেরে বলল, মায়া, তোমার কি নার্ভাস বা অস্বস্তি হচ্ছে? না আসলে। আচ্ছা, তুমি এখানে এসে বসো। না, এখানেই ঠিক আছি, আপনি বসুন। তা তো বুঝতেই পারছি, এসো তো। বলে অয়ন মায়াকে নিজের সিটে বসিয়ে দিল। মায়াও জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে আর বারবার হেসে উৎফুল্ল হচ্ছে। চুলগুলো খুলে দেয় অয়ন। বাতাসে লম্বা চুলগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। অয়নের মুখে আছড়ে পড়ছে। অয়ন ফোন বের করে মায়ের ছবি তুলতে হঠাৎ করে পেছনে তাকায়। কালো এক লোক মাফলার দিয়ে মুখটা ঢাকা এদিকেই ফিরেছিল। অয়ন ফিরতে লোকটার মাথা দ্রুত সরিয়ে নেয়। অয়ন বুঝতে পারে কেন মায়ের অস্বস্তি হচ্ছিল। অত মাথা না ঘামিয়ে মায়ের কিছু ছবি তুলে নেয়। বেশ আনন্দ উৎফুল্ল নিয়ে সিলেট পৌঁছে যায় মায়া, অয়ন। মায়া বেশ খুশি, অনেকটা বাচ্চা হয়ে গেছে মায়া। সুন্দর কিছু দেখলে অয়নের হাত চেপে ধরে দেখাচ্ছে, একা একাই হাসছে, আবার বিড়বিড় করে কি যেন বলে হেসে দিচ্ছে। অয়ন অনবরত মায়াকে দেখেই চলেছে আর মুগ্ধ হচ্ছে। হোটেলে এসে দেখা হয় ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির চৌধুরী রাইট? ইয়া। এই নিন চাবি, 206 নম্বর রুমটাই আপনাদের। রুমের চাবি নিয়ে নিজেদের রুমের দিকে পা বাড়ায় দুজন। ফ্রেশ হয়ে বেশ সময় নিয়ে রেডি হয় দুজন। উদ্দেশ্য পাহাড়। মায়া শাড়ি পরতে নিলে অয়ন না করে। পাহাড়ে শাড়ি পরে উঠতে পারবে না, তাছাড়া যে পরিমাণ ঠান্ডা, শাড়ি পরে টিকতে পারবে না, জমে যাবে বলে একটা লং কোট আর জিন্স হাতে ধরিয়ে দেয়। গাল ফুলিয়ে রেখেছে মায়া। এগুলো কিভাবে পরবো? আমি পরবো না। পাহাড়ে যেতে হলে পড়তে হবে, এখন তুমিই ভাবো পড়বে কি পড়বে না। গাল ফুলিয়ে রাগ হয়ে রেডি হয়ে নেয় মায়া। আয়নার সামনে দাঁড়াতেই চমকে যায় অয়ন মায়া দুজনেই। মায়াকে একদম পুতুলের মতো লাগছে। অয়ন হা করে তাকিয়ে আছে মায়ের দিকে। আস্তে আস্তে মায়ের দিকে যেয়ে কপালে চুমু খায় অয়ন। বাহ, তোমায় দারুণ লাগছে। অয়নের কথায় মুচকি হেসে মাথা নোয়ায় মায়া। চুলগুলোকে একটু উঁচু করে বেঁধে নেয়। অয়ন আস্তে করে মায়ের ঘাড়ে মুখ গোজে। মায়া আবেশে চোখ বন্ধ করে নেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় অয়ন। মায়াও বাধা দেয় না। কেউ দরজায় নক করতে অয়নের হুঁশ এলো। মায়া থেকে সরে আসে। মায়া লজ্জায় মাথা নিচু করতে অয়ন হেসে মাথা চুলকাতে চুলকাতে দরজার সামনে যেয়ে দাঁড়ায়। দরজা খুলে দিতে দেখলো খাবার নিয়ে এসেছে। অয়ন খাবারটা হাতে নিয়ে আবারও দরজা আটকে দেয়। মায়া, খাবার এসে গেছে, খেয়ে নাও। খিদে নেই তো। তবুও খেতে হবে। আরে বসো তো। মায়ার হাত ধরে এনে সোফায় বসিয়ে দেয় অয়ন। মায়াকে খাইয়ে দিতে শুরু করে। মায়াও মুখ ফুলিয়ে গিলতে থাকে। অয়ন মায়াকে খাইয়ে দিচ্ছে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়াকে খুব করে ভালোবেসে ফেলেছে অয়ন, তা টের পাচ্ছে। এই মেয়েকে ছাড়া 1 মিনিটও চলবে না তার। কেন যে মেয়েটাকে আরো আগে থেকে ভালোবাসলাম না, তাহলে হয়তো পিচ্চিটা অত কষ্ট পেত না। খাওয়ার মাঝে মায়ের কপালে চুমু খায় অয়ন। মায়া হতভম্ব হয়ে চেয়ে রইল। কি হলো এটা ভেবে উঠতে পারছে না।
মায়ার এরূপ চাহনি দেখে অয়ন ফোকলা হাসি দিল। মায়াও হেসে দিল। মায়ার আগের মতো নেই, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। হয়তো ও অয়নকে ভালোবেসে ফেলেছে। মায়া কি পেরেছে অয়নকে মায়ার করে নিতে? না, মায়া তো অয়নেরই ছিল, এখন আরো নিবিড়ভাবে অয়নের হলো। এভাবেই সবসময় আগলে রাখবে ওকে, কখনো কাছ ছাড়া করবেই না। মায়াকে ছাড়া এখন অয়নের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। ও দূরে গেলে কি করে থাকবে অয়ন? না না, কখনো দূরে যেতেই দিবে না। ওকে দূরে রাখার কোনো প্রশ্নই আসে না, সবসময় অয়নের বুকেই রেখে দিবে। কথাগুলো ভাবতে ভাবতে অয়ন এক স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। নিজে খেয়ে হাত ধুয়ে টেবিলে প্লেট রেখে উঠে গেল। পানি খাইয়ে দিল মায়াকে। তারপর মায়াকে বিছানায় বসিয়ে দিয়ে আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো অয়ন। মায়া ভাবছে সবার জীবনে বোধহয় সুখ আসে, যেমন ওর এসেছে। অয়ন ওকে কতটা ভালোবাসে, যে ভালোবাসা একদম নিঃস্বার্থ, যে ভালোবাসায় নেই কোনো দৈহিক চাহিদা আকাঙ্ক্ষা, আছে শুধু প্রশান্তি, এক অন্যরকম অনুভূতির মেলা, যেখানে মুখে ভালোবাসার কথা না হলেও মনে মনে সব কথা হয়ে যায়, কথা আদান প্রদান হয় চোখে চোখে। আমিও ভালোবাসি তোমায় অয়ন। হঠাৎই মায়ের কথায় চমকে যায় অয়ন, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়া এ কথা বলছে ভাবতেই পারছে না অয়ন। অস্ফুট সুরে বলে, কি বললে? ভালোবাসি। মায়া। মায়া বলেই মায়াকে জড়িয়ে নেয় বুকে। মায়া, তোমার মায়ায় যে কবেই পড়ে গেছি, আজ আবার নতুন করে পড়লাম। খুব ভালোবাসি তোমায়, খুব। মায়াবতী আমার মায়াবতীটা। অয়নের কথা শুনে অয়নের বুকে মুখ লুকায় মায়া। অয়ন আলতো করে মায়ের মাথাটা বুকে চেপে ধরে। স্যার আপনি হোটেলের পাশের পাটা আইয়া পড়েন, যা করণের এয়ানি হইব। তুমি কি দুজনকেই? স্যার আইয়েন আগে দেই কি? দেখা দেখের কিছু নয়, ফার্স্ট জানিয়ে দিচ্ছি, আমার শিকার আমি, তোমার শিকার তুমি, বুঝছো? হ স্যার বুঝছি, আমি আইতেছি, আপনি আইয়েন। ফোনটা কেটে গেল। পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো অয়ন আর মায়া। অয়ন শক্ত করে মায়ের হাতটা ধরেছে। মায়ার হাতটা শক্ত করে ধরে বিভিন্ন জল জঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে অয়ন। মায়াকে নানা রকম কথা বোঝাচ্ছে, এটা করো না, সেটা করো না, আমার থেকে দূরে দাঁড়াবে না, কিনারায় যাবে না। অয়ন যা বলছে কিছুই যেন মায়া কানে নিচ্ছে না। মায়া ব্যস্ত চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনে। কত স্বপ্ন ছিল একদিন প্রাণ ভরে এসব সৌন্দর্য উপভোগ করবে। স্বপ্ন সত্যি হয়েছে ভেবে আরো উৎফুল্লিত হচ্ছে মায়া। ঠান্ডা বাতাস শরীর ফুঁড়ে ঢুকে যাচ্ছে। বাতাসে মুখ জমে যেতেই মায়া হেসে উঠছে। অয়ন বকবক করে চলেছে। দীর্ঘ সময় ট্রেকিং এর পরে পাহাড়ে পৌঁছায় ওরা। পাহাড়টা তেমন উঁচু না, তবে আসতে বেশ সময় লাগে। তাই বেশ অনেকটা মানুষই পাহাড়ে বেড়াতে এসেছে। কেউ প্রকৃতির স্বাদ গ্রহণ করছে, কেউ বা হাঁটছে, কেউ বা নিজের ছবি তোলায় ব্যস্ত, কেউ বা প্রকৃতির রূপ ফোনে বন্দি করতে ব্যস্ত। মায়া উঠে অয়নের হাত ছেড়ে দুহাত দুদিকে মেলে দিল। অয়ন মায়ের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে নিল। অয়ন আলতো করে মায়ের হাতটা ধরে। মায়া চোখ ছোট ছোট করে অয়নের দিকে তাকায়। পাহাড়ের পাশে যে দাঁড়ালো দুজন। মায়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় অয়ন। আহ, কি করছেন? আশেপাশে কত লোক। তো কি হয়েছে? আমার বউকে চুমু খেয়েছি, অন্য কাউকে তো নয়। এমন সময় অয়নের ফোনটা বেজে ওঠে। অয়ন পকেট থেকে ফোন বের করে পাশে যায় কথা বলতে। আশেপাশে সবাই একটু দূরে চলে গেছে বলে মায়া অয়নের কাছে যেতে নেয়। একটু এগোতেই গোবর বা কাদা জাতীয় কিছু লেগে যায় মায়ের পায়ে। ইস, এই পাহাড়ের উঁচুতে গোবর কাদা এলো কোত্থেকে? থাক, ভাল লাগে না। স্যার ওই যে মায়া ওয়েন কোথায়? ওইখানে কথা কয় ফোনে। তাহলে কি করতে চাও শুনি? স্যার চৌধুরী তো দূরে চলেন, মায়ারে লুকাইয়া সরাইয়া হালাইয়া, আর পরে চৌধুরীর অবস্থা এমনিতেই খারাপ হইয়া যাইব। তাই হোক, আগে মুখে মাস্ক লাগাও। ও স্যার এদিকে আইয়েন, গাছের আড়ালে। চলো। মাম্মাম, মাম্মাম, কোথায় তুমি? মাম্মাম। দেখেছো তোমার মাম্মাম কতটা ফাজি, একটু তর্ক হতেই আমাদের ছেড়ে এদিকে চলে এসেছে। বিভা আহমেদকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেল নাইম ও নিশা। বাবু ও সিফাত মুখে মাস্ক পরে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এগোয়। মেয়েটা পেছনে ঘোরার আগে মুখ চেপে ধরে বাবু ও সিফাত। এদিকটা জনমানব নেই বললেই চলে, তাই সুযোগটা কাজে লাগায় ওরা। অয়ন ফোনে কথা বলা শেষ করতে পেছনে ফিরে। কেউ মায়াকে টানা হিচড়া করছে, কিন্তু কারা ওরা? অয়ন দৌড়ে যাচ্ছে, এটুকু পথ যেন শেষই হচ্ছে না। মায়া মায়া বলে চিৎকার করছে অয়ন। এদিকে মেয়েটা ও বাবু সিফাতের মধ্যে প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে পাহাড় থেকে স্লিপ কেটে পড়ে যায় তিনজনই। অয়ন মায়া বলে চিৎকার করে উঠে স্তব্ধ হয়ে যায়, সেখানেই বসে পড়ে। অয়নের চিৎকারে অনেক লোক ছুটে আসে। কেউ কেউ দুজনকে পড়তে দেখে। পাহাড় থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গাছের উপর পড়ে মেয়েটা। ছেলেটা ছিটকে পড়ে যায় দূরে। একজন মাস্ক লাগানো মানুষ পাহাড়ে থাকা শিকড়ে ঝুলে আছে। 2-3 জন তাকে টেনে তোলে। স্পটে একজন পুলিশ ইন্সপেক্টরও ছিলেন। তিনি আর কেউ নন, নাইম আহমেদ। তিনি জরুরি বিভাগে কল করে 8 ঘন্টার মধ্যে পুলিশ এনে হাজির করেন। অনেক লোক অয়নকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বাবুর মুখ দেখে মাস্ক খুলে 2-4টা চড় ঘুষি দিয়েছেন। সবাই বলাবলি করছে এনার স্ত্রীকে অপহরণ করতেই এসেছিলেন তারা।
আর এতে এরকম দুর্ঘটনা ঘটে। 4-5 জন বডি খুঁজতে গিয়েছেন পাহাড়ের নিচের জঙ্গলে। অয়ন বেশ সময় ধরে স্তব্ধ হয়ে বসে আছে। ইন্সপেক্টর এসে জিজ্ঞেস করলেন, আপনি কি এনাদের চিনেন? কি শত্রুতা ওনাদের সাথে? এবার অয়ন চিৎকার করে ওঠে। কখনো কাঁদছে, কখনো মায়া বলে চিৎকার করে উঠছে, কখনো পাগলামি করছে নিচে ঝাঁপ দিবে বলে। 2-4 জন অয়নকে ধরে আছে। ইন্সপেক্টর নাইমের আদেশে 2 জন কনস্টেবল অয়নকে ধরে নিয়ে যায় হোটেলের ভেতর। নাইম সাহেবের মেয়ে নিশাও যায় তাদের পিছু পিছু। লোকজনকে যার যার কাজে যেতে বলে বাবুকে জিজ্ঞাসাবাদ করছে নাইম সাহেব। বাবু কোনো কিছুই বলছে না, কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই, ভয় পেয়েছে প্রচুর। তবুও জিজ্ঞেস করে চলেছেন ইন্সপেক্টর। অয়নকে রুমে বসিয়ে দেয় কনস্টেবল। 2 জন তারপর বেরিয়ে যায় রুম থেকে। নিশা ম্যাম, আপনিও চলুন আমাদের সাথে, নয়তো স্যার রাগ করবেন। কনস্টেবল রফিক নিশার উদ্দেশ্যে বলল। নিশার বয়স হবে 7 বছর, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। ও একা পাহাড়ে ফিরতেও পারবে না, তাই রফিক দাঁড়িয়ে আছেন ওকে নিতে। অয়ন ধম মেরে বিছানায় বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, শার্টের 2টো বোতাম খোলা, জুতো পায়। খুবই মায়া লাগছে নিশার অয়নকে এভাবে দেখতে। নিশা আস্তে আস্তে অয়নের দিকে এগিয়ে যায়। আঙ্কেল, কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে আন্টির সাথে আবার তোমার আকাশে দেখা হবে। দেখো, কেঁদো না, বলেই অয়নের চোখের পানি মুছে দেয় নিশা। বেরিয়ে দরজাটা বাহির থেকে আস্তে করে চাপিয়ে দেয় নিশা। চলে যায় ওরা। অয়ন সেখানেই থম মেরে বসে আছে। মায়ের শূন্যতাটা খুব করে টের পাচ্ছে। মায়াকে ছাড়া কি করে বাঁচবো আমি? না না, বাঁচতে পারবো না। মনে মনে বলে বেডের পাশে কপাল বাড়ি দেয় অয়ন। মাথাটা ঝিম ধরে ওঠে, কপালের পাশটা কেটে 2-1 ফোঁটা রক্ত নিচে পড়ে। অয়ন স্তব্ধ হয়ে বসে আছে, 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। কিচ্ছু ভাবতে পারছে না অয়ন, সব অন্ধকার হয়ে গুলিয়ে যাচ্ছে। লাশ পাহাড়ের নিচে সমতলে আনা হয়, সেখানে ইন্সপেক্টর সহ সবাই যায়। লাশ দেখে নিশা চিৎকার করে কেঁদে ওঠে। সকল পুলিশ, কনস্টেবল সহ সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইন্সপেক্টর নাইম ধপ করে লাশের পাশে বসে পড়ে। চোখ দুটো শুধু লাশের দিকে তাকিয়ে আছে, আর বাকি কোনো ইন্দ্রিয় কাজ করছে না তার। অস্ফুট সুরে বলে উঠল, বিভা। তারপর আবারও থমকে গেল। কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, ম্যাডামের লাশ পেলেও আর এক কিডন্যাপারের লাশ পাইনি। নাইম স্থির হয়ে বসে আছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পাশে তাকায় অয়ন। বাক শক্তি বোধ হয় হারিয়ে ফেলেছে অয়ন। হা করে আছে, বুকে চিনচিন ব্যথা অনুভব করছে, মাথাটা আরো ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মায়া? হ্যাঁ, এই তো মায়াই। তাহলে বাদ ড্রেস পরে বেরিয়ে আসে মায়া। দরজাটা আটকে পিছু ফিরে লজ্জায় মাথা নিচু করে। আগে কখনো এমন ড্রেস পরেনি, হাঁটু পর্যন্ত, তাই আরো লজ্জা পাচ্ছে মায়া। তার উপর অয়ন সামনে বসে আছে। আসলে কাপড় নেইনি তাই। অয়ন সেকেন্ডের ভিতর ঝড়ের বেগে উঠে এসে মায়ের গালে ঠাস ঠাস করে 2টো চড় মেরে খুব জোরে বুকে জড়িয়ে ধরলো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় মায়া। মুখ থুবড়ে অয়নের বুকের উপর মাথা রেখে দাঁড়িয়ে থাকে। অয়ন এত জোরে জোরে ধরেছে যেন ছাড়লেই মায়া হাঁপ ছেড়ে বাঁচতে পারে। এদিকে অয়নের মনে হচ্ছে ওকে ছাড়লেই যেন পালিয়ে যাবে। শক্ত করে ধরে অনেক কথা বলে যাচ্ছে, আর মায়ের দম আটকে আসছে। হঠাৎই মায়াকে ছেড়ে দেয় অয়ন। মায়া জোরে নিঃশ্বাস নেয় আর অয়ন হতে একটু দূরে সরে আসে। বুকে হাত দিয়ে মুখ ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তুমি একদম ঠিক আছো? তাহলে যে পড়ে গেল সে কে? তুমি তো পাহাড়ে ছিলা, এখানে কিভাবে এলে? আর তোমার জামার যে পড়লো তার জামা এক হলো কি করে? কে সেই মহিলা? অয়নের এসব কথায় চমকে যায় মায়া। কি হয়েছে? কে পড়েছে? কি হয়েছে বলুন আমাকে। বলবো, সব বলবো। তুমি আগে চেঞ্জ করো, বেরোবো আমরা, জলদি। আগে বলুন চড় মারলেন কেন? যাবো না আমি, থাকবো না আপনার সাথে, যান আপনি। যেখানে যাব সেখানে গেলেই সব জানতে পারবে। আর শোনো, সকালে যেটা পরে বেরোলে সেটাই পরো। না, পড়বো না। মায়া প্লিজ, জলদি। মায়া মাথা নেড়ে রেডি হতে শুরু করলো। অয়ন ফ্রেশ হতে গেল। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল যেখানে ইন্সপেক্টর আছে সেখানে। সবাই মায়াকে দেখে চমকে গেল। মূলত মায়াকে দেখে নয়, মায়ের পোশাক দেখে। কারণ মায়া যে কোট পরেছে, সামনে থাকা লাশের গায়েও একই রকম ড্রেস। নিশা অঝোর ধারায় কাঁদছে মাম্মাম মাম্মাম বলে। ইন্সপেক্টর ঠায় দাঁড়িয়ে আছে। অয়ন ইন্সপেক্টরের কাছে গিয়ে শান্ত গলায় বলল, স্যার, আমার ওয়াইফও একই পোশাক পরিধান করায় আমি ভেবেছিলাম উনি আমার ওয়াইফ। নাইম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, বুঝতে পেরেছি। ওনার পরিচয় জানতে পেরেছেন? উনি কি ওর মা? নিশাকে দেখেই বলল অয়ন। মিস্টার আবির চৌধুরী, উনি আমার স্ত্রী রিবা আহমেদ, আর ও আমার একমাত্র কন্যা নিশা আহমেদ। কিন্তু আমার ওয়াইফের সাথে ওদের কি শত্রুতা আমি বুঝতে পারছি না। কিডন্যাপারকে ডাকুন, সব এখানেই জানা যাক। আগে ওর লাশটা পোস্টমর্টমে পাঠাতে হবে। বলেই কান্নায় ভেঙে পড়ে নাইম সাহেব। অয়ন কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। একটু আগে ওর যেমন লাগছিল ওনারও হয়তো তেমনই লাগছে। কনস্টেবল 2 জন রিভা আহমেদের লাশ তুলে নিতেই চিৎকার করে কেঁদে ওঠে নিশা। কাঁদতে থাকে নাইম সাহেবও। তার অর্ধাঙ্গিনী এভাবে তাকে ছেড়ে চলে যাবে হয়তো ভাবেনি। অয়ন নিশার পাশে বসে মাথায় হাত দিয়ে বলে,